গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম হুমায়ুন আহমেদের মিসির আলী সিরিজ থেকে একটি উপন্যাস তন্দ্রাবিলাস। পড়ছি এর দ্বিতীয় পর্ব। পরিচয়: নাম চিত্রা, নকল নাম। বয়স 23 বছর। যখন লেখা শুরু করেছিলাম তখন বয়স ছিল 20 বছর 3 মাস। উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি। আমার প্রিয় রং চাঁপা। আমার দেখতে ভালো লাগে চাঁদ এবং পানি। পড়াশোনা: এসএসসি পাশ করার পর আর পড়াশোনা করতে পারিনি। তবে আমি খুব পড়ুয়া মেয়ে। শত শত বই পড়ে ফেলেছি। শুধু গল্পের বই না, সব ধরনের বই। বাড়িতে আমি যেন পড়তে পারি সেজন্য আমার একজন শিক্ষক আছেন, দর্শনবিদ্যার শিক্ষক। তবে দর্শন আমার প্রিয় বিষয় নয়। আমি কেমন মেয়ে? ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। আপনি নিশ্চয়ই মনে মনে হাসছেন, ভাবছেন এই মেয়েটা এমন ছেলে মানুষই করছে কেন? আমি তো আসলে ছেলে মানুষই। 23 বছর তো এমন কোনো বয়সই না, তাই না? তবে আমি কিন্তু আসলেই ভালো মেয়ে। দূর চাই, লেখার এই ধরনটা আমার ভালো লাগছে না। আমি বরং ধারাবাহিকভাবে শুরু করি। পড়তে পড়তে আমার সম্পর্কে আপনার ধীরে ধীরে একটা ধারণা তৈরি হবে। তখন আর আমাকে বলতে হবে না যে আমি ভালো মেয়ে। আপনি নিজেই বুঝতে পারবেন। খুব অল্প বয়সে রোড অ্যাক্সিডেন্টে আমার মা মারা যান। বান্দরবান থেকে একটা জিপে করে আমরা আসছিলাম। আমার বাবা গাড়ি চালাচ্ছিলেন। বাবার পাশে মা বসেছিলেন, মার কোলে আমি। হঠাৎ গাড়ির সামনে একটা ছাগল পড়ল। বাবা সেই ছাগল বাঁচাতে গিয়ে গাড়ি নিয়ে খাদে পড়ে গেলেন। মা তৎক্ষণাৎ মারা গেলেন। আমার এবং বাবার কিছু হলো না। বান্দরবানের রাস্তাগুলি খুব নির্জন থাকে। অ্যাক্সিডেন্টের অনেক পরে লোকজন এসে আমাদের উদ্ধার করল। আমার তখন বয়স মাত্র 1.5 বছর। আমার কিচ্ছু মনে নেই। আমার বাবা পরে আবার বিয়ে করেন। সেই বিয়ে সুখের হয়নি। ছোট মার মেজাজ খুব খারাপ ছিল। তিনি অল্পতেই রেগে যেতেন। তার আত্মহত্যার প্রবণতা ছিল। বাবার সঙ্গে রাগারাগি হলেই বলতেন সুইসাইড করব। শেষ পর্যন্ত মা সুইসাইড করেন। এই নিয়ে খুব ঝামেলা হয়। মা পক্ষের লোকজন মামলা করেন। তারা বলার চেষ্টা করেন মাকে মেরে ফেলা হয়েছে। যাই হোক, মামলায় প্রমাণিত হয় মা মানসিক রোগী ছিলেন। ছোট মা দেখতে খুব সুন্দর ছিলেন। গায়ের রং অবশ্যই শ্যামলা ছিল, কিন্তু তার চেহারা এতই মিষ্টি ছিল, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করত। আপনি বুঝতেই পারছেন আমার শৈশবটা সুখের ছিল না। একটা বিরাট বাড়িতে আমি প্রায় একা একাই মানুষ হই। আমাদের বাড়িটা ছিল 2 ইউনিট। একতলায় রান্নাঘর, খাবার ঘর, বসার ঘর, স্টাডি, আর দোতলায় শুধুই শোবার ঘর আর ফ্যামিলি লাউঞ্জ। কাজের লোকদের দোতলায় ওঠা নিষেধ ছিল। তারা সবাই বাবাকে ভয় পেত বলে দোতলায় উঠত না। আমি স্কুল থেকে ফিরে একা একাই দোতলায় খেলতাম। আমার মতো বাচ্চারা মনে মনে একজন খেলার সাথী তৈরি করে নেয়, তার সঙ্গেই খেলে। আমিও তাই করলাম। একজন খেলার সাথী বানিয়ে নিলাম। সেই খেলার সাথী হলো আমার মা, আমার ছোট মা। আমার আসল মাকে তো আমি দেখিনি, কাজেই তার সম্পর্কে আমার কোনো মমতা বা ভালোবাসা কিছুই ছিল না। ছোট মা আমাকে খুবই আদর করতেন। সেই আদরের একটা ছোট্ট নমুনা দিলেই আপনি বুঝবেন। যেমন মনে করুন, তিনি আমাকে ডাকছেন, চিত্রা খেতে এসো। চিত্রা বলার আগে তিনি এক গাদা আদরের নাম অতি দ্রুত বলে যাবেন। তারপর বলবেন খেতে এসো। তার আদরের নামগুলি হলো ভিটি ভিটি, খিটি খিটি, মিটি মিটি, ফিটি ফিটি, ভুগুন, খুনখুন, শুনশুন, ঝুনঝুন, অ্যাং ব্যাং ঝ্যাং ট্যাং ট্যাং। আদরের নাম ছাড়াও তার নিজের কিছু কিছু বিচিত্র ছড়াও ছিল। ননসেন্স রাইমের মতো, কোনো অর্থ নেই, কোনো মানে নেই। সেই সব ছড়া তিনি গানের সুরে বলতেন। সব সুর একরকম। যেমন ধরুন, ফানিম্যান হাসে তার রং ঢং হাসি, জানা কথা যে জানে না, না শুনে সে বাসি। এইসব বিচিত্র ছড়া বলে তিনি খিলখিল করে হাসতেন। আমার খুবই মজা লাগত। মনে হতো, আহ, কি আনন্দময় আমার জীবন। অতি আদরের একজন মানুষ আমার খেলার সাথী হবে, এটাই স্বাভাবিক। আমি নিজের মনে পুতুল খেলতাম, রান্নাবাটি খেলতাম এবং ক্রমাগত ছোট মায়ের সাথে কথা বলতাম। প্রশ্ন করতাম, ছোট মা উত্তর দিতেন। উত্তর তো আসলে দিতেন না, আমি উত্তরটা কল্পনা করে নিতাম। তখন আমার বয়স 7। 7 বছরের বাচ্চারা এই ধরনের খেলা খেলে। এটা তেমন অস্বাভাবিক কিছু না। কিন্তু একদিন একটা অস্বাভাবিক ব্যাপার ঘটল। সেদিন স্কুল ছুটি ছিল। বাবা গেছেন ঢাকার বাইরে। আমি সারাদিন একা একা খেলছি। সন্ধ্যাবেলা আমার শরীর খারাপ করল। গা কেঁপে জ্বর এলো। আমি চাদর গায়ে বিছানায় শুয়ে আছি। কিচ্ছু ভালো লাগছে না। খাট থেকে একটু দূরে আমার পড়ার টেবিল। টেবিলে বাবার এনে দেয়া মোটা একটা ইংরেজি ছবির বই। শুয়ে শুয়ে ছবি দেখতে ইচ্ছা করল।
বিছানা থেকে নেমে যে ছবির বইটা আনবো সেই ইচ্ছা করছে না। আমি অভ্যাস মতো বললাম, ছোট মা, বইটা এনে দাও। কল্পনার খেলার সাথী মাকে এই জাতীয় অনুরোধ আমি প্রায় করি। সেই অনুরোধ আমি নিজেই পালন করি। তারপর বলি, থ্যাংক ইউ ছোট মা। ছোট মার হয়ে আমি প্রায় বলি, ইউ আর ওয়েলকাম। সেদিন সন্ধ্যায় অন্য ব্যাপার হলো। অবাক হয়ে দেখলাম ছোট মা টেবিলের দিকে যাচ্ছেন, বইটা হাতে নিয়ে বিছানার দিকে ফিরছেন। বইটা আমার দিকে ধরে আছেন। আমি এতই অবাক হয়েছি যে হাত বাড়িয়ে বইটা নিতে পর্যন্ত ভুলে গেছি। ছোট মা আমার বিছানার পাশে বইটা রেখে নিঃশব্দে বের হয়ে গেলেন। খোলা দরজাটা হাত দিয়ে ভিড়িয়ে দিয়ে গেলেন। ভয়ে আমার চিৎকার করে ওঠা উচিত ছিল। আমি চিৎকার করলাম না। ভয়ের চেয়ে বিস্ময়বোধই আমার প্রবল ছিল। চোখে ভুল দেখেছি এই জাতীয় চিন্তা আমার একবারও মনে আসেনি। বরং মনে হয়েছে আমি যা দেখেছি ঠিকই দেখেছি। ছোট মা আমাকে দেখতে এসেছেন। আমার শরীর ভালো না তো, এই জন্যে আমাকে দেখতে এসেছেন। নিঃসঙ্গ শিশুরা তার চারপাশের জগৎ সম্পর্কে অনেক ব্যাখ্যা নিজেরা দাঁড় করায়। আমিও একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে ফেললাম। এই ব্যাখ্যায় অসুস্থ শিশুকে দেখতে মৃত মানুষ ফিরে আসতে পারেন। যদিও আমি নিজেই একটা ব্যাখ্যা দাঁড় করালাম, তারপরেও আমার মনে হলো এই ব্যাখ্যায় কিছু ফাঁকি আছে। ফাঁকির ব্যাপারটা আমি নিজে জানতে চাচ্ছিলাম না। কাজেই মাকে দেখতে পাওয়ার কথাটা কাউকে বললাম না। আমার মনে হলো পুরো ব্যাপারটায় এক ধরনের গোপনীয়তা আছে। কেউ জেনে ফেললে মা রাগ করবেন, তিনি আর আসবেন না। সেই রাতে আমার জ্বর খুব বাড়ল। মাথায় পানি দেওয়া হলো, তাতে কাজ হলো না। বাথটাবে বরফ মেশানো ঠান্ডা পানিতে আমাকে ডুবিয়ে রাখা হলো। ডাক্তার ডাকা হলো। চিটাগাঙে আমার বাবাকে জরুরি খবর পাঠানো হলো। আমার খুব ভালো লাগতে লাগলো এই ভেবে যে যেহেতু আমার শরীর খুব খারাপ করেছে, আমার ছোট মা নিশ্চয়ই আবারও আমাকে দেখতে আসবেন। আমি খুব আগ্রহ নিয়ে তার জন্য অপেক্ষা করতে লাগলাম। ছোট মা অবশ্যই এলেন না। আবার এই ঘটনা শুনে আপনি কি ভাবছেন তা আমি জানি। আপনি ভাবছেন হ্যালুসিনেশন। একটি নিঃসঙ্গ শিশু তার নিঃসঙ্গতা দূর করার জন্যে নিজের মধ্যে একটি জগৎ সৃষ্টি করেছে। হ্যালুসিনেশনের জন্ম সেই জগতে। আপনারা সাইকিয়াট্রিস্টরা খুব সহজেই সবকিছু ব্যাখ্যা করে ফেলেন। আপনাদের কাছে রহস্য বলে কিছু নেই। আইনস্টাইন যখন বলেন সৃষ্টি রহস্যময়, সব রহস্যের জট এই মুহূর্তে খোলা সম্ভব না, তখন আপনারা বলেন ব্যাখ্যাতীত বলে কিছু নেই, সব কিছু ব্যাখ্যা করা যায়। আমার এক জীবনে আমাকে অনেক সাইকোঅ্যানালিসিসের ভেতর দিয়ে যেতে হয়েছে। আমি এসব ব্যাপার খুব ভালো জানি। আপনাদের মতো মনোবিদ্যা বিশারদদের দেখলে আমার সত্যিকার অর্থেই হাসি পায়। আপনারা এক একজন কি গম্ভীর ভঙ্গিতে কথা বলেন, যেন পৃথিবীর সব কিছু জেনে বসে আছেন। অল্প বিদ্যা ভয়ঙ্কর হয়। আপনাদের বিদ্যা শুধু যে অল্প তাই না, শূন্য বিদ্যা। আপনি কি রাগ করছেন? দয়া করে রাগ করবেন না। আমি জানি আপনি অন্যদের মতো না। আপনি আপনার সীমারেখা জানেন। প্রকৃতি মানুষের চারদিকে একটা গণ্ডি এঁকে দিয়ে বলে দেয়, এর বাইরে তুমি যেতে পারবে না। তোমার অতি উন্নত জ্ঞান বিজ্ঞান নিয়েও তোমাকে থাকতে হবে এই গণ্ডির ভেতর। এই সত্য আপনার জানা আছে। আপনি গণ্ডির ভেতরে থেকেও গণ্ডি অতিক্রম করতে চেষ্টা করেন। এইখানেই আপনার বাহাদুরি। বড় বড় কথা বলছি, হয়তো বলছি, তবে এগুলি আমার নিজের কথা না, অন্য একজনের কথা। সেই অন্য একজন প্রচুর জ্ঞানের কথা বলেন এবং খুব স্বাভাবিক ভঙ্গিতে বলেন। তিনি যে জ্ঞানের কথা বলছেন তা তখন মনে হয় না। একটু চিন্তা করলেই মনে হয়, ওরে বাবারে, এ তো অসম্ভব জ্ঞানের কথা। এই প্রসঙ্গে আমি পরে বলবো। তবে আপনি হচ্ছেন মিসির আলী। কে জানে ইতিমধ্যে হয়তো অনেক কিছু বুঝে ফেলেছেন। আপনি কিভাবে চিন্তা ভাবনা করে একটা সমস্যার সমাধানের দিকে এগোন তা আমার জানতে ইচ্ছা করে। চিন্তা শক্তি আমার নিজের খুবই কম। সহজ রহস্যই ধরতে পারি না। আমাদের স্কুলে একবার একজন ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাতে এসেছিলেন। বেচারি খুবই আনাড়ি ধরনের। যে ম্যাজিকই দেখান সবাই ধরে ফেলে, একমাত্র আমিই ধরতে পারি না। তিনি যা দেখান তাতেই আমি মুগ্ধ হই। আপনার সমস্যা সমাধানের পদ্ধতিও হয়তো ম্যাজিকের মতো। সেই ম্যাজিক দেখে মুগ্ধ হতে ইচ্ছা করে। আচ্ছা, এই এতগুলি পাতা যে পড়লেন, এর মধ্যে আমি খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দিয়েছি। বলুন তো ইনফরমেশনটা কি? যদি বলতে পারেন তাহলে বুঝবো আপনার সত্যি বুদ্ধি আছে। বলতে না পারলে ৩৩ পৃষ্ঠায় দেখুন। মিসির আলী পড়া বন্ধ করলেন। ৩৩ পৃষ্ঠা না দেখে মেয়েটি সম্পর্কে বিশেষ কি বলা হয়েছে বের করার চেষ্টা করলেন। যা বলা হয়েছে তার বাইরে কি কিছু আছে? হ্যাঁ আছে। মেয়েটা তার আসল নাম বলেছে। তার আসল নাম ফারজানা।
ফানিম্যান ছড়াটির প্রতি লাইনের প্রথম অক্ষর নিলে ফারজানা নামটা পাওয়া যায়। এমন জটিল কোনো ধাঁধা না। এছাড়া আর কিছু কি আছে? আরেকবার পড়তে হবে। তবে যা পড়েছেন তাতে মেয়েটিকে খুঁজে বের করে ফেলার মতো তথ্য আছে। ফারজানা মেয়েটি বোধহয় তা জানে না। যেমন মেয়েটির বাবার নামে একটি হত্যা মামলা হয়েছিল, সেই মামলা ডিসমিস হয়ে যায়। আদালতের নথিপত্র ঘাটলেই বের হয়ে পড়বে। ডেড বডির পোস্টমর্টেম হয়েছিল, হাসপাতাল থেকেও সেই সম্পর্কিত কাগজপত্র পাওয়া যাবে। একটু সময় সাপেক্ষ, তবে সহজ। সেই সময়কার পুরনো কাগজ ঘাটলেও অনেক খবর পাওয়া যাওয়ার কথা। পাষণ্ড স্বামীর হাতে স্ত্রী খুন জাতীয় খবর পাঠক পাঠিকারা খুব মজা করে পাঠ করেন। পত্রিকাওয়ালারা গুরুত্বের সঙ্গে সেসব খবর ছাপেন। প্রথম পাতাতেই ছবিসহ খবর আসার কথা, তারপরের কয়েকদিন খবরের ফলো আপ। অবশ্যই বাংলাদেশে পুরনো কাগজ ঘাটা খুব সহজ ব্যাপার নয়। যে কবার তিনি পুরনো কাগজ ঘাটতে গেছেন সে কবারই তার মাথা খারাপ হবার জোগাড় হয়েছে। বিদেশের মতো ব্যবস্থা থাকলে ভালো হতো। সবকিছু কম্পিউটারে ঢোকানো, বোতাম টিপে বের করে নেয়া। মিসির আলী খাতা বের করলেন। কেস নাম্বার দিয়ে ফারজানার নামে একটা ফাইল খোলা যেতে পারে। খাতার পাতায় ফারজানার নাম লিখতে গিয়ে মিসির আলী ইতস্তত করতে লাগলেন। ফাইল খোলার দরকার আছে কি? এখনো বোঝা যাচ্ছে না। ফারজানার লেখা সবকটা পাতা না পড়লে বোঝা যাবেও না। মিসির আলী পেন্সিলে গোটা গোটা করে লিখলেন, নাম ফারজানা, বয়স 23, রোগ সিজোফ্রেনিয়া। সিজোফ্রেনিয়া লিখে 3 বার প্রশ্নবোধক চিহ্ন দিলেন। ফারজানার লেখা যে কটি পাতা এখন পর্যন্ত পড়েছেন তা তিনি আরও 3 বার পড়বেন। তারপর ঠিক করবেন প্রশ্নবোধক চিহ্নগুলি রাখবেন কি রাখবেন না। সে যা লিখেছে তা সত্যি কিনা তাও দেখার ব্যাপার আছে। সত্যি কথা না লিখলে তথ্যে ভুল থাকবে। প্রথম পাঠে তা ধরা পড়বে না। যত বেশিবার পড়া হবে ততই ধরা পড়তে থাকবে। তার নিজের নামটা সে যেমন কায়দা করে ঢুকিয়ে দিয়েছে, তার থেকে মনে হয় আরও অনেক নাম লেখার ভেতর লুকিয়ে আছে। সেগুলো খুঁজে বের করতে হবে। তার মায়ের নাম কি চাপা? প্রিয় রং বলেছে চাপা। আবার প্রিয় দুটি জিনিস চাঁদ এবং পানির প্রথম অক্ষর নিলেও চাপা হচ্ছে। এটা কাকতালীয় ব্যাপার হতে পারে। যদি কাকতালীয় না হয় তাহলে মেয়েটি তার সঙ্গে রহস্য করছে কেন? এই রহস্য করার জন্য তাকে প্রচুর সময় দিতে হয়েছে, চিন্তা ভাবনা করতে হয়েছে। এটা সে কেন করছে? ব্যাপারটা ছেলে মানুষই তো বটেই। 5-6 পড়ুয়া ছেলে মেয়েরা এসব করতে পারে। 23 বছরের একটা মেয়ে তুচ্ছ ধাঁধা তৈরি করার জন্য সময় নষ্ট করবে কেন? ব্যাপার কি এমন যে মেয়েটার কিছু করার নেই? দিনের পর দিন যারা বিছানায় শুয়ে থাকে তারা ক্রসওয়ার্ড পাজল বা ব্রেইন টিজলার জাতীয় খেলায় আনন্দ পেতে পারে। এমন কি হতে পারে যে মেয়েটিকে দিনের পর দিন শুয়ে থাকতে হচ্ছে? চিত হয়ে শুয়ে শুয়ে হাতে পাতার পর পাতা লেখা কষ্টকর। সে লিখেছে 100 পৃষ্ঠা। লিখতে তার সময় লেগেছে 2 বছর। একটা পৃষ্ঠা লিখতে তার গড়পড়তার সময় লেগেছে 7 দিনের কিছু বেশি। লেখাগুলি লেখা হয়েছে কালির কলমে। চিত হয়ে শুয়ে কালির কলমে লেখা যায় না। তাকে লিখতে হয়েছে উপুর হয়ে। উপুর হয়ে যে লিখতে পারে সে বিছানায় পড়ে থাকার মতো অসুস্থ না। কাজী সে শয্যাশায়ী একজন রোগী। এই হাইপোথিসিস বাতিল। মিসির তার খাতায় গুটি গুটি করে লিখলেন, ফারজানা মেয়েটি শারীরিকভাবে সুস্থ। তিনি আরেকটি কাজও করলেন। ফারজানার 100 পৃষ্ঠার কোন অংশগুলি দিনে লেখা হয়েছে, কোন অংশগুলি রাতে লেখা হয়েছে তা হলুদ মার্কার দিয়ে আলাদা করলেন। কাজটা জটিল মনে হলেও আসলে সহজ। রাতে আলো কমে যায় বলে রাতের লেখায় অক্ষরগুলি সামান্য বড় হয় এবং লেখায় স্পষ্ট করার জন্য কলমে চাপ দিতে হয়। দিনের লেখা এবং রাতের লেখা আলাদা করার তেমন কোনো কারণ নেই। তারপরেও করে রাখা। হঠাৎ যদি এর ভেতর থেকে কিছু বের হয়ে আসে। খড়ের গাদায় হারিয়ে যাওয়া সূচো পাওয়া যায় যদি ধৈর্য ধরে প্রতিটি খড় একটি একটি করে আলাদা করা হয়। মিসির আলী তার অনুসন্ধানে ইনটিউশন যত না ব্যবহার করেন, পরিশ্রম তার চেয়ে অনেক বেশি ব্যবহার করেন। ছোট মাকে আমি দেখতে শুরু করলাম। প্রথম 2 দিন 3 দিন পর পর হঠাৎ কিছুক্ষণের জন্য দেখা যেত। তারপর রোজই দেখতে পেতাম। শুরুতে তিনি আমার সঙ্গে কোনো কথা বলতেন না। আমি কিছু জিজ্ঞেস করলে চুপচাপ শুনতেন। তারপর কথা বলা শুরু করলেন। কথা বলতেন ফিসফিস করে। কোথাও কোনো শব্দ হলে দারুণ চমকে উঠতেন। হয়তো বাতাসে দরজা নড়ে উঠল। সেই শব্দে মা লাফ দিয়ে উঠে দাঁড়ালেন। ছুটে চলে গেলেন পর্দার আড়ালে। ছোট মার দেখা পাওয়াটা ঠিক স্বাভাবিক ব্যাপার না। এটা আমার বোধের ভেতর ছিল। আমি এর বাইরেও কিছু কিছু ব্যাপার লক্ষ্য করলাম। যেমন ছোট মা কখনো কিছু খান না। আমি কমলা সেধেছি, প্লেট থেকে কেক তুলে দিয়েছি।
তিনি কখনো মুখে দেননি। তিনি যখন আশেপাশে থাকতেন তখন আমি এক ধরনের গন্ধ পেতাম, মিষ্টি গন্ধ, তবে ফুলের গন্ধ না, ওষুধ গন্ধ। আসল ছোট মার সঙ্গে এই মায়ের কিছু অমিল ছিল। যেমন ছোট মা আমাকে অনেক অদ্ভুত নামে ডাকতেন, ইনি ডাকতেন না। একদিন আমি নিজেই বললাম, তুমি ওই নামগুলি বলো না। তিনি বিস্মিত হয়ে বললেন, কোন নাম? তা থেকে বুঝলাম নামগুলি তিনি জানেন না। ছোটরাও নিজেদের মতো করে কিছু পরীক্ষা টরীক্ষা করে। আমিও ছোট মাকে নিয়ে কিছু পরীক্ষা করলাম। যেমন একদিন জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? ছোট মা বললেন, জানি না তো। আমি বললাম, সত্যি জানো না? তিনি বললেন, না, আমার কি নাম? আমি বললাম, তোমার নাম চাপা। তিনি খুবই অবাক হয়ে বললেন, তাই নাকি? আমার সামান্য খটকা লাগলেও আমি নির্বিকার ছিলাম। একজন খেলার সাথী পেয়েছি, এই আমার জন্য যথেষ্ট ছিল। ছোট মা খেলার সঙ্গী হিসেবে চমৎকার ছিলেন। যা বলা হতো তাই রোবটের মতো করতেন, কোনো প্রশ্ন করতেন না। মাদের ভেতর খবরদারির একটা ব্যাপার থাকে, ওনার ভেতর তা ছিল না। পায়ে মোজা নেই কেন, ঘর নোংরা করছো কেন, ঘুমোতে যাচ্ছ না কেন, এই জাতীয় প্রশ্ন করে তিনি আমাকে কখনো বিব্রত করতেন না। আমার বেশ কজন টিচার ছিলেন, পড়ার টিচার, গানের টিচার, নাচের টিচার। তারা যখন আসতেন নিচ থেকে ইন্টারকমে আমাকে বলা হতো, আমি নিচে যাবার জন্য তৈরি হতাম। মাকে সেই সময় খুবই বিব্রত মনে হতো। তিনি যেন ঠিক বুঝতে পারছেন না কি করবেন। তাকে খুব কাঁদতেও দেখতাম, দু হাতে মুখ ঢেকে খুন করে কাঁদতেন। চোখ দিয়ে তখন অবশ্যই পানি পড়ত না, তার কান্না সবসময় ছিল অশ্রুবিহীন। মিসির আলি সাহেব, আপনি আমার সামনে নেই বলে আপনার নিশ্চয়ই অসুবিধা হচ্ছে। হয়তো আপনার মনে অনেক প্রশ্ন উঠে আসছে, কিন্তু আপনি প্রশ্নগুলি করতে পারছেন না। সামনাসামনি থাকলে প্রশ্ন করতে পারতেন। আর আমি নিজেও ঠিক বুঝতে পারছি না কোনো ডিটেল বাদ পড়ে যাচ্ছে কি না। গুরুত্বহীন মনে করে আমি হয়তো অনেক কিছু লিখছি না, যা আপনার কাছে মোটেই গুরুত্বহীন না। তবু আপনার মনে সম্ভাব্য যেসব প্রশ্ন আসছে বলে আমার ধারণা, আমি তার জবাব দিচ্ছি। প্রশ্ন, ওনার গায়ে কি পোশাক থাকত? উত্তর, সাধারণ পোশাক, শাড়ি। যেসব শাড়ি আগে পরতেন সেই সব শাড়ি। প্রশ্ন, উনি কি হঠাৎ উপস্থিত হতেন এবং পরে বাতাসে মিলিয়ে যেতেন? না, কখনো হঠাৎ উদয় হতেন না। দরজা ঠেলে ঘরে ঢুকতেন, বের হয়ে যাবার সময়ও দরজা খুলে বের হয়ে যেতেন। তার পুরো ব্যাপারটাই খুব স্বাভাবিক ছিল। তাকে আমি কখনো শূন্যে ভাসতে দেখিনি, কিংবা লম্বা একটা হাত বের করে দূর থেকে কিছু আনতে দেখিনি। প্রশ্ন, তুমি নিশ্চিত যে উনি তোমার ছোট মা? উত্তর, জি নিশ্চিত। তবে আগেই তো বলেছি, আমার চেনা ছোট মার সঙ্গে তার কিছু অমিল ছিল। যেমন তিনি পড়তে পারতেন না, অথচ ছোট মা আমাকে রোজ রাতে গল্পের বই পড়ে শোনাতেন। কাজেই আমি একদিন ওনাকে গল্পের বই পড়ে শোনাতে বললাম। তিনি লজ্জিত গলায় বললেন যে তিনি বই পড়তে জানেন না। তিনি আমাকে বই পড়া শেখাতে বললেন। প্রশ্ন, তুমি তাকে বই পড়া শেখালে? জি, উনি খুব দ্রুত শিখে গেলেন। উনি কি তোমার জন্য কখনো উপহার নিয়ে এসেছেন? জি এনেছেন। কি উপহার? সেটা আমি আপনাকে বলবো না। তুমি ছাড়া আর কেউ কি ওনাকে দেখেছে? জি না। তাকে দিনে বেশি দেখা যেত না রাতে? দিনরাত কোনো ব্যাপার ছিল না। সবসময় কি একই কাপড় পরা থাকতেন? জি না, এক এক সময় এক এক কাপড় পরা থাকত। তিনি তোমার গায়ে হাত দিয়ে আদর করতেন? জি করতেন। মাঝে মাঝে আমি তার কোলে উঠে বসে থাকতাম। যেসব প্রশ্ন আমার মাথায় এসেছে তার উত্তর দিলাম। অনেক চিন্তা করেও আর কোনো প্রশ্ন পাচ্ছি না। আপনারা যারা সাইকিয়াট্রিস্ট তারা তো রাজ্যের প্রশ্ন করেন, উদ্ভট সব প্রশ্ন। আপনার মাথাতেও নিশ্চয়ই উদ্ভট সব প্রশ্ন আসছে। ও না, ভুল করলাম। আপনি তো আবার অন্যদের মতো না। আপনি প্রশ্ন করেন না, শুধু শুনে যান। একই গল্প বারবার শোনেন। শুনতে শুনতে হঠাৎ এক জায়গায় খটকা লাগে, যেখান থেকে আপনার যাত্রা শুরু হয়। আপনার গল্পে কোথাও কি কোনো খটকা লেগেছে, নাকি পুরো গল্পই খটকাময়? পুরো গল্প খটকাময় হলে তো আপনি কাগজগুলি ছুঁড়ে ফেলে বলবেন, আরে দূর দূর। প্লিজ তা করবেন না। আমার অনেক কিছু বলার আছে। প্লিজ হেল্প মি। আপনি নিশ্চয়ই এখন বিরক্তিতে ভুরু কুঁচকাচ্ছেন, ভাবছেন মেয়েটার কি কন্ট্রাডিকশন। সাহায্য চাচ্ছে, আবার কোনো ঠিকানাও দিচ্ছে না, যোগাযোগ করছে না, নিজের পরিচয় গোপন করছে। আসল নাম না বলে বলছে নাম চিত্রা। তাহলে সাহায্যটা করা হবে কিভাবে? আসলে আমি সাহায্য চাই না, কারণ আমি ভালোই আছি। আমার বিচিত্র জীবন সম্পর্কে আমি আপনাকে বলবো, আপনি শুনবেন।
আমার সমস্যার সমাধান করবেন, তার উপর একটা বই লেখা হবে, সেই বই কিনে আমি পড়ব। আমার এতেই হবে, এর বেশি সাহায্যের আমার প্রয়োজন নেই। আরেকটা কথা, আপনি আবার ভাবছেন না তো আমার এই গল্প বানোয়াট গল্প? আপনাকে বিভ্রান্ত করার জন্য উদ্ভট একটা গল্প ভেবেছি? একবার আপনার মাথায় এই ব্যাপারটা ঢুকে গেলে আপনি মনোযোগ দিয়ে আমার লেখা পড়বেন না। এমনও হতে পারে যে কাগজগুলি ডাস্টবিনে ফেলে দেবেন। আমার প্রধান দায়িত্ব আপনাকে বিশ্বাস করানো আমি যা বলছি সত্যি বলছি। আমার কাছে যা সত্যি অন্যের কাছে হয়তো নয়। সত্য এক একজনের কাছে এক এক রকম। ট্রুথ হ্যাজ মেনি ফেস, তাই না? আমি যে সত্যি বলছি সেটা কি করে প্রমাণ করব আমি জানি না। আমি আপনার হৃদয়ের মহত্বের কাছে সমর্পণ করছি এবং আশা করছি আমাকে বিশ্বাস করবেন। আজ এই পর্যন্তই লিখলাম, মাথা ধরেছে, এখন আর লিখতে পারছি না। আপনার ঠোঁটে কি এখন মৃদু একটা হাসির রেখা? সাইকিয়াট্রিস্টরা মাথা ধরেছে বাক্যটা শুনলেই নড়ে চড়ে বসেন। তাদের ভাবটা হচ্ছে এইবার পাওয়া গেছে, মাথায় সমস্যা বলেই মাথা ধরা। আমেরিকার একজন সাইকিয়াট্রিস্টের কাছে গিয়েছিলাম। আমি জানি, আমার বাবা আমাকে নিয়ে গিয়েছিলেন। ভদ্রমহিলা কিছুক্ষণ কথা বলার পরেই গম্ভীর গলায় বললেন, ইয়াং লেডি, তোমার কি প্রায় মাথা ধরে? আমি বললাম, হ্যাঁ। ভদ্রমহিলার ঠোঁটে আনন্দের হাসি দেখা গেল। ভাবটা হচ্ছে আই গট ইউ অ্যাট লাস্ট। তারপর অসংখ্য প্রশ্ন, সবই মাথা ধরা নিয়ে। কখন মাথা ধরে, রাতে বেশি না দিনে? মাথা ধরার সময় কি চোখ জ্বালা করে, কান লাল হয়ে যায়? মাথা ধরার তীব্রতা কেমন, কতক্ষণ থাকে? তখন কি পানির পিপাসা হয়? আমি যখন বললাম, ম্যাডাম, আমার মাথা ধরাটা খুবই স্বাভাবিক ধরনের, মাঝে মাঝে মাথা ধরে, প্যারাসিটামল খাই কিংবা গরম চা খাই, মাথা ধরা সেরে যায়। ভদ্রমহিলা তাতে খুব হতাশ হলেন। আপনিও কি হতাশ হচ্ছেন? এমনিতে আমি কিন্তু খুব স্বাভাবিক মানুষ। আমি আমার মৃতা মাকে দেখতে পেতাম, এই অস্বাভাবিকতাটা ছেলেবেলায় ছিল, বেশি দিনের জন্য কিন্তু না, খুব বেশি হলে 7 কিংবা 8 মাস। হঠাৎ একদিন সব আগের মতো হয়ে গেল। ছোট মার আশা বন্ধ হলো। আমি কিছুদিন প্রবল হতাশায় কাটালাম। ছোটদের হতাশা তীব্র আকার ধারণ করতে পারে, তবে তার স্থায়িত্বও কম হয়। শিশুদের প্রবল শোক এবং প্রবল হতাশা কাটিয়ে ওঠার সহজাত ক্ষমতা থাকে। আমিও হতাশা কাটিয়ে উঠলাম। ধীরে ধীরে সব আগের মতো হয়ে গেল। অবশ্যই ছোট মা আসা পুরোপুরি বন্ধ করলেন তাও না, 3-4 মাস পর পর হঠাৎ চলে আসতেন। আমি যখন বলতাম এতদিন আসেনি কেন, তিনি বলতেন আসার পথ ভুলে যাই, মনে থাকে না। আমার জীবনযাপন স্বাভাবিক হলেও আমি বড় হচ্ছিলাম নিঃসঙ্গতায়। আমার চারপাশে কেউ ছিল না। আমার নিঃসঙ্গতা দূর করলেন নিতু আন্টি। তিনি আমাদের বাড়িতে থাকতে এলেন। আরও পরিষ্কার করে বলি, বাবা তাকে বিয়ে করলেন। আচ্ছা, আপনি কি বাবার উপর বিরক্ত হচ্ছেন? কেমন মানুষ, একের পর এক বিয়ে করে যাচ্ছে। দয়া করে বিরক্ত হবেন না, আমার বাবা অসাধারণ একজন মানুষ। এই যা, মাথা ধরা নিয়ে অনেকক্ষণ লিখে ফেললাম। আচ্ছা, আপনার কি এখন মাথা ধরেছে? কেন জিজ্ঞেস করলাম জানেন? ধরুন আপনি একজনের সঙ্গে কথা বলছেন, যার সঙ্গে কথা বলছেন তার প্রচণ্ড মাথায় যন্ত্রণা। কিছুক্ষণ কথা বলার পরই দেখবেন আপনারও মাথা ধরেছে, কোনো কারণ ছাড়াই ধরেছে। এটা বহুল পরীক্ষিত একটা ব্যাপার। আমি অনেকবার পরীক্ষা করে দেখেছি, আপনিও করে দেখতে পারেন। এবার আপনাকে একটা ধাঁধা জিজ্ঞেস করছি, বলুন তো কোন প্রাণীর 2টা লেজ? খুব সহজ, একটু চিন্তা করলেই পেয়ে যাবেন। মিসির আলি পড়া বন্ধ করলেন। তিনি অনেক ভেবেও বের করতে পারলেন না কোন প্রাণীর 2টা লেজ। একবার টিকটিকির কথা মনে হয়েছিল। টিকটিকির একটা লেজ খসে গেলে আরেকটা গজায়, সেই অর্থে টিকটিকিকে 2 লেজের প্রাণী কি বলা যায়? না, টিকটিকি হবে না। উত্তর কোথাও দেয়া নেই। মেয়েটির সঙ্গে দেখা হলেই উত্তরটা জানা যাবে। দেখা হবার সম্ভাবনা কতটুকু? এখনও তেমন কোনো সম্ভাবনা তিনি দেখছেন না, কারণ মেয়েটিকে খুঁজে বের করার কোনো চেষ্টা তিনি করছেন না। বয়সের কারণে তার ভেতর এক ধরনের আলস্য কাজ করা শুরু করেছে। আশেপাশের জগৎ সম্পর্কে উৎসাহ কমে যাচ্ছে। লক্ষণ খুব খারাপ। আত্মার মৃত্যু হলেই এ জাতীয় ঘটনা ঘটে। কোনো কিছুই মনকে আকৃষ্ট করে না। আত্মার মৃত্যু হয়েছে কি হয়নি তা বের করার একটা সহজ পদ্ধতির কথা তিনি জানেন। বৃষ্টি কেটে যাবার পর আকাশে যখন রংধনু ওঠে, সেই রংধনুর দিকে তাকিয়ে যে চোখ নামিয়ে নেয় এবং দ্বিতীয়বার তাকায় না, তার আত্মার মৃত্যু হয়েছে। আকাশে রংধনু না উঠলে তিনি তার আত্মার মৃত্যু সম্পর্কে নিশ্চিত হতে পারছেন না। মৃত আত্মাকে জীবনদান করারও কিছু পদ্ধতি আছে। সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে শিশুদের সঙ্গে মেশা। শিশুরা সব সময় তাদের আশেপাশের মানুষদের তাদের আত্মা থেকে খানিকটা ধার দেয়। সমস্যা হচ্ছে শিশুদের মিসির আলি তেমন পছন্দ করেন না। এদের কাছ থেকে দূরে দূরে থাকতেই তার ভালো লাগে। শিশুরা সুন্দর, অসম্ভব সুন্দর।
যে কোনো বড় সৌন্দর্যকে দেখতে হয় দূর থেকে, যত দূর থেকে দেখা যায় ততই ভালো। কুৎসিত জিনিস দেখতে হয় কাছ থেকে, সুন্দর জিনিস দূর থেকে। এটা যেন কার কথা? মিসির আলি মনে করতে পারলেন না। তার স্মৃতিশক্তি কি দুর্বল হতে শুরু করেছে? ক্লান্ত পরিশ্রান্ত মস্তিষ্ক তার মেমোরি সেলে জমিয়ে রাখা স্মৃতি ফেলে দিয়ে সেলগুলি খালি করছে। মৃত্যুর ঠিক আগে আগে মেমোরি সেলে কোনো মেমোরি থাকে না, মস্তিষ্ক সব ফেলে দিয়ে ঘর খালি করে দেয়। মিসির আলি ঘুমোতে গেলেন রাত 10টায়। ইদানিং তিনি খুব নিয়মকানুন মেনে চলার চেষ্টা করছেন। যেমন রাত 10টা বাজতে ঘুমোতে যাওয়া, সকালবেলা মর্নিং ওয়াক, ঘড়ি ধরে কাজ করার চেষ্টা। রাত 10টায় ঘুমোতে গেলেও লাভ হচ্ছে না, ঘুম আসতে আসতে 3টা বেজে যাচ্ছে। 10টা থেকে রাত 3টা, এই 5 ঘন্টা মস্তিষ্ককে পুরোপুরি নিষ্ক্রিয় রাখা সম্ভব না। মিসির আলি সেই চেষ্টা করেনও না। তিনি শুয়ে শুয়ে ফারজানা মেয়েটিকে নিয়েই ভাবেন। মেয়েটি স্কিজোফ্রেনিয়ার রোগী, সে তা জানে না। অধিকাংশ স্কিজোফ্রেনিয়াই তা জানে না। তারা ভেবে নেয় তাদের দেখা জগৎই সত্যি জগৎ, অন্যদের জগৎ ভ্রান্তিময়। তাদের একটা যুক্তি অবশ্যই আছে। কালার ব্লাইন্ড একজন মানুষ সবুজ রং দেখতে পায় না, তার জগতে সবুজের অস্তিত্ব নেই। সে বলবে পৃথিবীতে সবুজ রং নেই, তার কাছে এটাই সত্যি, তার সেই জগৎ মিথ্যা নয়। মিসির আলি জেগে আছেন। তার মাথায় ফারজানা মেয়েটি নেই। তার মাথায় ঘুরছে কোন প্রাণীর লেজের সংখ্যা 2। তার হঠাৎ মনে হলো ফারজানা মেয়েটি ইচ্ছে করে তার মাথায় এই ধাঁধাটি ঢুকিয়ে দিয়েছে। ধাঁধার উত্তর না পাওয়া পর্যন্ত এটা মাথায় ঘুরপাক খেতে থাকবে। মেয়েটি এই ব্যাপার জানে। স্কিজোফ্রেনিয়াকরা খুব বুদ্ধিমান হয়ে থাকে। তারা নিজেরা বিভ্রান্তির জগতে বাস করে বলেই হয়তো অন্যদের বিভ্রান্তিতে ফেলে আনন্দ পায়। মিসির আলির মাথা দপদপ করছে। রেলগাড়ি চললে যেমন কিছুক্ষণ পরপর শব্দ হয়, তার মাথার ভেতর ঠিক সেরকম খানিক্ষণ পরপর প্রশ্ন উঠছে, কোন প্রাণীর 2টা লেজ, কোন প্রাণীর 2টা লেজ। এখন বাজছে সকাল 11টা। কিছুক্ষণ আগে আমি নাশতা খেয়ে লিখতে বসেছি। সকালের চা এখনো খাওয়া হয়নি। চা দিয়ে গেছে। চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে। আমার চায়ের কাপের ধোঁয়া দেখতে খুব ভালো লাগে। মিসির আলি সাহেব, আপনার কি চায়ের কাপের ধোঁয়া দেখতে ভালো লাগে? মানুষের ভালো লাগাগুলি একরকম হয় না কেন বলুন তো? মানুষকে তো নানানভাবে ভাগ করা হয়। তাদের ভালো লাগা মন্দ লাগা নিয়ে তাদের ভাগ করা হয় না কেন? আপনারা সাইকিয়াট্রিস্টরা সেরকম ভাগ করতে পারেন না? যেমন ধরুন, যেসব মানুষ চায়ের কাপের ধোঁয়া ভালোবাসেন, বেলি ফুলের গন্ধ ভালোবাসেন, চাপা রং ভালোবাসেন, তাদের মানসিকতা এক ধরনের। আমার মতো তাদের চিন্তা ভাবনায় খুবই মিল থাকবে। আচ্ছা, আপনি কি আমার জ্ঞানী টাইপ কথা শুনে বিরক্ত হচ্ছেন? থাক, আর বিরক্ত হতে হবে না। এখন আমি মূল গল্পে ফিরে যাই। এখন যে চ্যাপ্টারটা বলবো সেই চ্যাপ্টারের নাম নিতু আন্টি। আমি ঘুমোচ্ছিলাম। রাত 10টা হবে। আমার ঘরের দরজা খোলা। ছোট মানুষ তো, কাজেই দরজা খোলা থাকতো, যাতে রাতে বিরাতে বাবা এসে আমাকে দেখে যেতে পারতেন। এই কাজটা বাবা করতেন। রাতে খুব কম করে হলেও 2বার এসে দেখে যেতেন। তখন ঘুম ভেঙে গেলেও আমি ঘুমিয়ে থাকার ভান করতাম। কারণ কি জানেন? কারণ হচ্ছে, আমি যখন জেগে থাকতাম তখন বাবা আমাকে আদর করতেন না। ঘুমন্ত অবস্থাতেই শুধু আদর করতেন। মাথার চুল বিলি কেটে দিতেন, হাতের আঙুল নিয়ে খেলা করতেন, এমনকি মাঝে মাঝে ঘুম পাড়ানি গানও গাইতেন। যদিও আমি তখন বড় হয়ে গেছি। ঘুম পাড়ানি গান শোনার কাল শেষ হয়েছে। ঘুমন্ত মানুষকে গান শোনানো খুব মজার ব্যাপার না? আমার বাবা আসলেই বেশ মজার মানুষ। ভালোবাসার প্রকাশকে তিনি দুর্বলতা বলে ভাবেন। আরেকটা ব্যাপারও হতে পারে, বাবা হয়তো আমাকে ভালোবাসতেন না, ভালোবাসার ভান করতেন। মানুষের চোখের দিকে তাকিয়ে ভান করা যায় না বলেই আমি যখন ঘুমোতাম তখন ভান করতেন। নিতু আন্টির মধ্যেও এই ব্যাপার ছিল। ভালোবাসার প্রকাশকে তিনিও দুর্বলতা মনে করতেন। তার প্রধান চেষ্টা ছিল কেউ যেন তার দুর্বলতা ধরে না ফেলে। তিনি শুরু থেকেই আমাকে পছন্দ করতেন, কিন্তু তার দুর্বলতা আমি যেন ধরতে না পারি এটা নিয়ে সবসময় অস্থির থাকতেন। তার সঙ্গে প্রথম দেখার গল্পটা শুনুন। আমি শুয়ে আছি, ঘুমুচ্ছি। হঠাৎ ঘুম ভাঙল। দেখি কে একজন আমার চুলে হাত রেখে দাঁড়িয়ে আছেন। প্রথম ভাবলাম ছোট মা, তারপরই মনে হলো না, ছোট মা না। ইনার গায়ের গন্ধ অন্যরকম, বেলি ফুলের গন্ধের মতো গন্ধ। আমি চোখ মেললাম। তিনি হাত সরিয়ে নিয়ে শুকনো গলায় বললেন, ঘুম ভাঙিয়ে ফেললাম? আমি বিছানায় উঠে বসলাম। তিনি আমার পাশে বসতে বসতে বললেন, শোনো মেয়ে, আমি এখন থেকে তোমাদের বাড়িতে থাকব। তোমার বাবার সঙ্গে আমার বিয়ে হয়েছে। আমি তাকিয়ে রইলাম, কিছু বললাম না। তিনি আগের মতো শুকনো গলায় বললেন, তুমি তো ইতিমধ্যে দুজনকে মা ডেকে ফেলেছ।
আমাকে মা ডাকার দরকার নেই, আমাকে আন্টি ডাকতে পারো, অসুবিধা নেই। আমার নাম নিতা। তুমি ইচ্ছা করলে নিতু আন্টিও ডাকতে পারো। জি আচ্ছা। ঘরে তো নোংরা কেন? চারদিকে খেলনা, কাল সকালেই ঘর পরিষ্কার করবে। জি আচ্ছা। শোবার ঘরে স্যান্ডেল কেন? স্যান্ডেল থাকবে শোবার ঘরের বাইরে। শোবার ঘরটা থাকবে ঝকঝকে তকতকে, একদানা বালিও সেখানে থাকবে না, বুঝতে পারছো? জি। এখন থেকে শোবার আগে চুল বেঁধে শোবে। এতদিন তো চুল বাঁধার কেউ ছিল না, এখন থেকে আমি বেঁধে দেব। আরেকটা কথা শুনে রাখো, আমি কিন্তু আহ্লাদ পছন্দ করি না। আমার সাথে কখনো আহ্লাদই করবে না। না ডাকলে আমাকে এসে বিরক্ত করবে না, মনে থাকবে? থাকবে। বাহ, তোমার চুল তো খুব সুন্দর, সিল্কি চুল। এই বলে তিনি আমার মাথার চুল নিয়ে খেলা করতে লাগলেন। আমি তৎক্ষণাৎ বুঝে ফেললাম ইনি চমৎকার একজন মহিলা। ইনার সঙ্গে সব রকম আহ্লাদ করা যাবে, এবং আহ্লাদ করলেও তিনি রাগ করবেন না। আমি আরও বুঝলাম এই মহিলার ভেতরেও অনেক ধরনের আহ্লাদীপনা আছে। নিতু আন্টি খুব সুন্দর ছিলেন। তার মুখ ছিল গোলাকার, চোখ বড় বড়, তবে বেশিরভাগ সময় চোখ ছোট করে ভুরু কুঁচকে তাকাতেন। ভাবটা এরকম যে তিনি খুব বিরক্ত হচ্ছেন। তিনি বাড়িতে এসে বাড়ির কিছু নিয়মকানুন পাল্টে দিলেন। যেমন আগে একতলা থেকে কাজের মানুষরা কেউ দোতলায় আসতে পারত না, এখন থেকে পারবে। শুধু যে পারবে তাই না, একটা কাজের মেয়ে রাখা হলো, যার একমাত্র কাজ আমার ঘর সাজিয়ে গুছিয়ে রাখা এবং রাতে আমার ঘরেই ঘুমানো। তার জন্য একটা ক্যাম্প খাটের ব্যবস্থা করা হলো। সে ঘুমোতে যাওয়ার আগে আগে আমার শোবার ঘরে সেই ক্যাম্প খাট পাতা হতো। কাজের মেয়েটার নাম শরীফা, 15-16 বছর বয়স, ভারী শরীর, দেখতে খুব মায়াকাড়া। তার ছিল কথা বলার রোগ। অন্যদের সামনে সে চুপ করে থাকত। রাতে ঘুমোতে যাবার সময় যখন আমি ছাড়া আর কেউ থাকতো না, তখন সে শুরু করত গল্প। ভয়ঙ্কর সব গল্প সে অবলীলায় বলতো। গল্প শেষ করে সে নির্বিকার ভঙ্গিতে ঘুমোতে যেত। বাকি রাতটা আমার ঘুম হতো না। ভয়ঙ্কর গল্পগুলি কি আপনি নিশ্চয়ই জানতে চাচ্ছেন। আপনার ধারণা ভয়ঙ্কর গল্প মানে ভূতপ্রেতের গল্প। আসলে তা না। ভয়ঙ্কর গল্প মানে নারী পুরুষের ঘনিষ্ঠ সম্পর্কের গল্প। আমার কাছে ভয়ঙ্কর লাগত কারণ এই ব্যাপারটা অস্পষ্টভাবে জানতাম। আমার কাছে তা নোংরা, অরুচিকর এবং কুৎসিত বলে মনে হতো। আমি শরীফার গল্পের একটা নমুনা দিচ্ছি। আপনি আমার মানসিক অবস্থা ধরার চেষ্টা করছেন বলেই দিচ্ছি। অন্য কাউকে এ ধরনের গল্প আমি কখনো বলবো না, আমার পক্ষে বলা সম্ভব না। শরীফার যে গল্পটি আমি বলছি তা হচ্ছে তার কাছ থেকে শোনা সবচেয়ে ভদ্র গল্প। আমি শরীফার ভাষাতেই বলার চেষ্টা করি। বুসেনাফা, আমরা তো গরিব মানুষ। আমরার গ্রামের বাড়ির টাট্টিখানা নাই। টাট্টিখানা বুঝে নাফা? পায়খানারে আমরা কই টাট্টিখানা, উজান দেশে কয় টাট্টি ঘর। তখন সন্ধ্যা রায়, আমার ধরছে পেশাব। বাড়ির পিছনে রওনা হইছি। হঠাৎ কে জানি আমার মুখ চেপা ধরছে। সিকুর দিমু হেই উপায় নাই। আন্ধাইরে পরিষ্কার কিছু দেখা যায় না, খালি বুঝতাছি দুইটা গুন্ডা কিসিমের লোক আমারে টাইনা লয়ে যাইতেছে। আমি সারা পাওয়ার জন্যে হাত পা মুচড়াইতেছি, কোনো লাভ নাই। এরা আমারে নিয়ে গেল স্কুল ঘরে। এরার মতলবটা তো আফা আমি বুঝতে পারতেছি। আমার কলজা গেছে শুগাইয়া, এক মনে দোয়া ইউনুস পড়তাছি। এর মধ্যে ওরা আমারে শুয়াইয়া ফেলছে, একজনে টান দিয়া শাড়ি খুললা ফেলছে। গল্পের বাকি অংশ আমার পক্ষে বলা সম্ভব না, আপনি অনুমান করে নিন। এই জাতীয় গল্প রোজ রাতে আমি শুনতাম। আমার শরীর ঝিমঝিম করত। সম্পূর্ণ নতুন ধরনের অনুভূতি, যার সঙ্গে আমি পরিচিত না। তখন আমার বয়স মাত্র 13। মিসির আলী সাহেব, শরীফার গল্প শোনার জন্যে আমি অপেক্ষা করতাম। ভয়ঙ্কর ভালো লাগত। আপনি লক্ষ্য করুন, আমি ভালো শব্দের আগে ভয়ঙ্কর বিশেষণ ব্যবহার করেছি। নিতু আন্টিও আমাকে গল্প বলতেন, সুন্দর সুন্দর সব গল্প। তার কিশোরী বয়সের সব গল্প। একান্নবর্তী পরিবারে মানুষ হয়েছেন, চাচাতো বোন ভাই সব মিলিয়ে বাড়িতে অনেকগুলি মানুষ। সারাদিন কোথাও না কোথাও মজার কিছু হচ্ছে। নিতু আন্টির এক বোন আবার প্ল্যানচেট করা জানত। সে রোজই আত্মা নিয়ে আসত, বিখ্যাত ব্যক্তিদের আত্মা। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, শেক্সপিয়ার, আইনস্টাইন, এদের মধ্যে রবীন্দ্রনাথ আসতেন খুব ঘন ঘন। প্ল্যানচেট করলেই তিনি চলে আসতেন। 2 লাইন 4 লাইন কবিতা লিখে যেতেন। সেসব কবিতা খুব উচ্চমানের হতো না। কে জানে, কবিরা হয়তো মৃত্যুর পর তাদের কাব্যশক্তি হারিয়ে ফেলেন। ওনার লেখা একটা কবিতার নমুনা: আকাশে মেঘমালা, বাতাসে মধু, নিতু নব সাজে সেজে নবীনা বধূ। একবার নিতু আন্টির বিয়ের কথা হচ্ছিল, তখন রবীন্দ্রনাথ প্ল্যানচেটে এই কবিতা লিখে যান। সেই বিয়ে অবশ্য হয়নি। আমি নিতু আন্টিকে খুব করে ধরলাম আমাকে প্ল্যানচেট শিখিয়ে দিতে। তিনি শিখিয়ে দিলেন। খুব সহজ, একটা কাগজে ABCD লেখা থাকে।
একটা বোতামে আঙুল রেখে বসতে হয়, মুখোমুখি দুজন বসতে হয়, মুখে বলতে হয়, ইফ এনি গুড সোল passes বাই প্লিজ কাম। তখন মৃত আত্মা চলে আসেন এবং বোতামের আশ্রয় নেন এবং বোতাম নড়তে শুরু করে। আত্মাকে প্রশ্ন করলে অদ্ভুত ভঙ্গিতে সেই প্রশ্নের জবাব আসে। এক অক্ষর থেকে আরেক অক্ষরে গিয়ে পুরো বাক্য তৈরি হয়। এবিসিডি না লিখে অ আ লিখলেও হয়, তবে এবিসিডি লেখাই সহজ। শুনছিলেন হুমায়ুন আহমেদের মিসির আলী সিরিজ থেকে উপন্যাস তন্দ্রাবিলাস। পড়ছিলাম এর দ্বিতীয় পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।